হ্যাঁ স্যার। হ্যালো, বেশ। বলি একটু, তোমাদের যেহেতু সেম ওয়ান পরীক্ষা হয়নি, তাই আপাতত আমি এই মানে সেম টু শুরু করছি শুধুমাত্র সপ্তাহে একদিন এই হিসাবে। সেম ওয়ান পরীক্ষা হয়ে যাওয়ার পর, কবে হবে আমি জানি না, হয়ে যাওয়ার পর যদি দেখি সিলেবাস বাকি আছে তখন আগের মতো যেমন পড়াচ্ছিলাম সপ্তাহে দুদিন করে, সেই দুদিন করে পড়াবো, ঠিক আছে? আর এই সময় যেহেতু তোমাদের সেম ওয়ান পরীক্ষাটা হয়নি, তাই যাহাতে সেম টু তুমি সেম ওয়ান ভুলে না যাও, তাই মাঝে মধ্যে আমি কিছু হোমওয়ার্ক বা যদি পরীক্ষা বলো সেই পরীক্ষা আমি নেব। যদি মনে হয় তাহলে বর্তমানে এসে পরীক্ষা দিও আমার সামনাসামনি, তাহলে হয়তো সেম ওয়ানে পড়াগুলো একটু কালচার থাকবে। সেটা যদি তোমরা এগ্রি করো তাহলে আমি বর্তমানে যে পরীক্ষা নেবো আর কি। আর সেম টু শুরু করছি। সেম টু এই একটা পেপারের মধ্যেও এখানে আবার অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল সবই আছে, যেমন তোমাদের সেম ওয়ানে ছিল। তাই মানে সিলেবাসটা একটু কম, মানে সেম ওয়ানে যা পড়ে এসেছিলে তার থেকেও সিলেবাসটা একটু কম আছে। ওই জন্য আমি জানি না, মানে মোটামুটি 30-এর ক্লাস হলে এটা আশা করি কভার করতে পারবো। মানে 30টা মানে সপ্তাহে দুদিন করে হলে 4 মাসের মধ্যে কভার হয়ে যেত আর কি। যদি একদিন করে পাচ্ছি একটু লেন্দি হবে এই আর কি, যা এই বলা। আর চলো আমি একটু সিলেবাসটা একটু প্রথম বলে দেখি যে সিলেবাসে কি কি আছে, কি কি পড়তে হবে বা কতটা নতুন প্রযুক্ত আছে দেখি। দেখো সেম টু যে সিলেবাস, আমি যেভাবে সিলেবাসটা গ্রুপে মনে হয় পোস্ট করেছি, আমি যেভাবে সিলেবাসটাকে কভার করতে চোখ করবো আর কি। প্রথমে সব থেকে সহজ চ্যাপ্টার যেটা দেখো আছে লিকুইড স্টেট, তরল অবস্থা, যার মধ্যে আমাদের দুটো প্রপার্টি পড়তে হবে। একটা হচ্ছে সারফেস টেনশন, আর একটা আছে সান্দ্রতা বা ভিসকোসিটি। ক্লাস 11-এ এই দুটি চ্যাপ্টার পড়েছিলেন, তাই এই দুটো আরো বেশি করে এখানে পড়বো। আর আছে গ্যাসের গতীয় তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস, আর লাস্ট চ্যাপ্টার একটা আছে যেটা আমরা পড়বো যে থার্মোডাইনামিক্সের তারপরের পার্টটা, মানে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। ওই জন্য এটাকে আমি আপাতত থার্মোডাইনামিক্স 2 বলছি, থার্মোডাইনামিক্স 2। তাহলে এই হলো 3টে চ্যাপ্টার নিয়ে তোমাদের সেম টু ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাস। এবার যদি নাম্বার ডিস্ট্রিবিউশন বলতে হয় যে এখান থেকে কোন চ্যাপ্টারটা কতটা লোড আছে বা কিরকম নাম্বার বা প্রশ্ন আসে, হিসাব মতো করে আমি দেখো থার্মোডাইনামিক্স 2টাকে একটু বেশি করে বলবো, প্রায় 10 থেকে 15 মার্কসের কোশ্চেন তুমি পাবে আশা করা যায়, তো জানি না কিরকম হবে। আর কাইনেটিক থিওরি অফ গ্যাসটাকে একটু কম, 8 থেকে 10 নাম্বারের মতো, তাও মানে একটু বেশি বলে দিলাম। আর ভিসকোসিটি, সারফেস টেনশন এই দুটোকে কম্বাইন করলে আরো কম, মানে 3 থেকে 5 নাম্বারের কোশ্চেন পেতে পারো। আমি এটা ডিস্ট্রিবিউশনটা বললাম যেহেতু এখানে ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক 3টে চ্যাপ্টারই করতে হয়। এই এবার কোন কোন বই আমি লাগবে এই সেমিস্টারের জন্য, আমি সেম ওয়ানের জন্য দেখো যেগুলো বলেছিলাম সেই একই বুক এখানে পড়লেই হবে। যেমন পুরী শর্মা পাঠানিয়া এই বইটা পড়তে পারো। বা দেখো আমি এই চ্যাটার্জি বইটা আমরা সেম ওয়ানে কিনতে বলেছিলাম, এই চ্যাটার্জি বইটা এখানেও লাগবে। তাহলে এই চ্যাটার্জি, নেক্সট এসো এই চ্যাটার্জি ঋষিকেশ চ্যাটার্জির বই। আর আমি এর সঙ্গে সঙ্গে কিছু বই ফলো করতে বলবো, যেমন পিসি রক্ষিত, আর এই থার্মোডাইনামিক্স পার্টের জন্য আমি কেএল কাপুরের বইটা ফলো করতে বলবো। মানে সেম ওয়ানে যেগুলো ফলো করেছিল সেগুলি। এই সব থেকে কাইনেটিক থিওরি অফ গ্যাস এই চ্যাপ্টারটা ভালো করে বোঝার জন্য বা পড়ার জন্য একটা ভালো বই আছে, ক্যাস্টেলানের বই, হয়তো এই নামটা কলেজে হয়তো শুনে থাকতে পারো, খুব ফেমাস বই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট, তাই কতটা কি উদ্ধার করতে পারবে আমি জানি না। এই হলো তোমাদের বই, নাম্বার ডিভিশন এই বললাম। তাহলে আমি
সব থেকে দেখো যেটা সহজ চ্যাপ্টার বা সহজ টপিক সেটা সারফেস টেনশন, আপাতত এটা শুরু করি। আর কালকের ব্যাপারে বলি, কালকে সকালে আমি যাচ্ছি, তোমরা যদি নোটপত্র নিতে চাও মানে এই চ্যাপ্টারগুলো 10 ইয়ার্স বা প্রতিটা চ্যাপ্টার এগুলো সবই আমার জেরক্স করা আছে। কালকে যে সময়ের মধ্যে আসতে বলেছি ওই সকালবেলা আমি যাবো, 9:30 পর্যন্ত থাকবো, তার বেশি থাকবো না। এর মধ্যে যদি আসো এই সবকিছুই তোমরা পাবে আশা করি। বলো কে কি বলছো বলো, আমি শুনতে পাচ্ছি না, কড়কড় করছে, কিছুই শোনা গেল না। বেশ, এই আমি শুনতে পাচ্ছি না, আগে কি বলছো, কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ এবার পাচ্ছি, বলো। বলছি কাল যদি যাই তাহলে 3টে চ্যাপ্টারের মানে নোট প্লাস 10 ইয়ার্স পেয়ে যাবো? আমার মনে হচ্ছে 3টে চ্যাপ্টার আমি জেরক্স বহুদিন আগে করে এসেছিলাম বুঝলে, এবার এখন ভুলে গেছি। মোথাবাতা, সারফেস টেনশন, ভিসকসিটি, কাইনেটিক অফ গ্যাস এগুলো পাবে, আর থার্মোডাইনামিক্সটাও পাবে, কিন্তু থার্মোডাইনামিক্সের 10 ইয়ার্সটা কত কপি হবে সেটা আমার খেয়াল নেই, তবে আছে কিছু কপি আছে, প্রথম দিকে গেলে পেয়ে যাবে। তাহলে স্যার কালকে আমরা যাবো, তাহলে ওই 10টা পর্যন্ত স্যার থাকুন না, তাহলে ভালো হয়। 10টা পর্যন্ত বেশ এসো। অ্যাকচুয়ালি কি ওইদিকে লেট করলে আমার এদিকে লেট হবে, ওই জন্য আর কি আমি তাড়াতাড়ি আসতে বলছিলাম, আমার তো কোনো কাজ নেই, জাস্ট বসে থাকবো এই আর কি। বেশ এসো তাই, মানে ট্রেনে যাবো তো ওই জন্য ট্রেনের ব্যাপারে আছে। বেশ আমি 10টা বেশি কি থাকতে পারবো না, কারণ আমার 10:30 একটা বাস আছে, তো ওই বাসটা আমি ধরবো, 10টা বাড়িতে আমি রুম থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এসো। তবে আমি চলো তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে সারফেস টেনশন সেটা একটু স্টার্ট করি। হ্যাঁ, সারফেস টেনশন বা যেটাকে বাংলায় বলা হয় পৃষ্ঠটান। আমি এই চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের সবাইকে বলবো ক্লাস 11-এ যে বইটা পড়েছিলে স্তরণী পৃষ্ঠটান সম্পর্কে সেটা একটু পড়বে। হ্যাঁ দেখো, আমি যদি নর্মাল কথাগুলো বলি, তো কোনো একটা স্পিসিসের আমরা দেখো যে গ্যাসিয়াস স্টেট জানি, সেই গ্যাসিয়াস স্টেট থেকে যখন আমরা লিকুইড স্টেট এবং লিকুইড স্টেট থেকে দেখো আমরা সলিড স্টেট পাই। এই লিকুইড স্টেটে দেখো গ্যাসিয়াস স্টেটে পার্টিকেল গুলোর মধ্যে দেখো সেপারেশন অনেক বেশি, যখন তাকে আমরা কনডেন্স করে লিকুইড ফেজে নিয়ে এলাম পার্টিকেল গুলোর মধ্যে দেখো সেপারেশনটা কমে গেল, এবং সলিড ফেজে দেখো সেপারেশনটা আরো কম। তাহলে কি বলতে পারি, যত দেখো আমি এদিক থেকে এদিকে মুভ করি, এটা অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিক্রিজ করে করানো হয়। টেম্পারেচার ডিক্রিজ করলে প্রতিটা মলিকুলের কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি কমে কমে যায়, তাই তাদের র্যান্ডাম মোশনও দেখো ডিক্রিজ করে, তাই তাদের মধ্যে সেপারেশন এটাও দেখো ডিক্রিজ করে। কেন সেপারেশনটা ডিক্রিজ করে, তার কারণ হচ্ছে কি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এটা ইনক্রিজ করে করে যায় বলে। এই যে লিকুইড ফেজে কি হয়, এই প্রমিনেন্ট বা ভালো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স থাকার জন্য এই লিকুইড ফেজে কিছু স্পেশাল প্রপার্টি অ্যারাইজ করে যেগুলো গ্যাস ফেজে থাকে না। সেগুলো কি কি, যেমন আমরা ভিসকসিটি পড়বো, সারফেস টেনশন পড়বো, ভেপার প্রেসার পড়বো, এগুলো সব দেখো লিকুইড ফেজের প্রপার্টি। এই প্রপার্টিগুলো মেইনলি অ্যারাইজ করে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দ্য লিকুইড মলিকুলস বা লিকুইড পার্টিকেল। তাহলে আমি যে কথাগুলো বললাম, কি বললাম দেখো, যত আমি এদিক থেকে এদিকে যাচ্ছি টেম্পারেচার ডিক্রিজ করি, টেম্পারেচার ডিক্রিজেস, সো কাইনেটিক এনার্জি। আচ্ছা আমি এখন যেহেতু এগুলো পড়িয়েছি তোমাদের সেম 1 পরীক্ষার পর, আমি এইটারই কন্টিনিউয়েশন করবো, মানে যতদূর পর্যন্ত পড়ানো হলো তারপর থেকে আবার শুরু করবো। এবার সিলেবাস যদি কভার করতে পারি তখন যদি সময় থাকে আবার আমি প্রথম থেকে যেমন ওই ডাউট ক্লাসগুলো নিয়ে সারফেস টেনশন সেভাবে করবো, ঠিক আছে? মানে আবার যে প্রথম থেকে শুরু করবো এটা কিন্তু নয়। এই ধরো সারফেস টেনশন ভিসকসিটি পড়িয়ে দিলাম, যে পড়ানোর পর দেখলাম যে তোমাদের সেম 1 পরীক্ষা দিল, তারপরে আমি ওই কাইনেটিক অফ গ্যাস বা থার্মোডাইনামিক্স স্টার্ট করবো। হ্যাঁ এটা বলে রাখলাম। তাহলে টেম্পারেচার ডিক্রিজ করছি, সো কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল, প্রত্যেকটা মলিকুলে দেখো কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে।
তাহলে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করলে কি হবে? র্যান্ডাম মোশন এটাও দেখো ডিক্রিজ করে যায়। র্যান্ডাম মোশন ডিক্রিজেস। এই র্যান্ডাম মোশন ডিক্রিজ করলে কি হবে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স ইনক্রিজ করে। সো দেখো র্যান্ডাম মোশন ডিক্রিজ করে সেপারেশনটাও দেখো ডিক্রিজ করে, এটা বলতে পারি। তারাও কি এগুলো দেখি আবার। তাহলে র্যান্ডাম মোশনটা দেখো ডিক্রিজ করছে। সো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, আন্তঃআণবিক আকর্ষণ বল। এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স লিখবো, অ্যাট্রাকটিভ TIVE, ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স এটা দেখো ইনক্রিজ করে। তাই কি হয়? সেপারেশনটা দেখো ডিক্রিজ করে। thus separation between the molecule এটা দেখো ডিক্রিজেস, সেপারেশনটা ডিক্রিজ করে। এই যে প্রমিনেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স থাকে বলে কিছু স্পেশাল প্রপার্টি অ্যারাইজ করে লিকুইড ফেজ। ডিউ টু দ্য প্রেজেন্স অফ প্রমিনেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। এই প্রমিনেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স থাকার জন্য কি হয়? যে লিকুইড ফেজ হ্যাজ সাম স্পেশাল প্রপার্টি। লিকুইড ফেজ বা লিকুইড হ্যাজ সাম স্পেশাল প্রপার্টি। এদের কিছু স্পেশাল প্রপার্টি দেখা যায়, প্রপার্টি। এই যে ডিউ টু প্রেজেন্স অফ প্রমিনেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স লিকুইড ফেজে কিছু প্রপার্টি অ্যারাইজ করে। কি প্রপার্টি? যেমন ধরো আমি এটা বলতে পারি যে ভিসকোসিটি আসতে পারে, সারফেস টেনশন এটা দেখো আমরা পাই, সারফেস টেনশন বা ভেপার প্রেশার, বাষ্পচাপ, ভেপার প্রেশার, এইগুলো দেখো আমরা লিকুইড ফেজের প্রপার্টি আছে ETC। তাহলে দেখো আমরা এই যে এখানে দেখো হাইলাইট করতে পারি প্রেজেন্স অফ প্রমিনেন্ট ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স। আমরা এই যে কি হয়? কিছু স্পেশাল প্রপার্টি, ভিসকোসিটি, সারফেস টেনশন এগুলো পাই। তাহলে যদি তোমাকে এক কথায় কোশ্চেন করা হয় যে তাহলে সারফেস টেনশনের অরিজিন কি? সো কি অ্যানসার দেবে বলো? সো origin of surface tension is বলো, কেউ বলো। স্যার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। একদম ঠিক। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, between the liquid molecule, তরল অণু মধ্যস্থ আন্তঃআণবিক আকর্ষণ বল, লিকুইড মলিকুলস। সবার ওকে? দেখো সবার ঠিক আছে তো? বলে বলবে। ওকে, হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার দেখো আমি কিরকম ব্যাপারটা বলি। ধরো আমি একটা সিস্টেম এরকম নিচ্ছি। দেখো এটা একটা লিকুইড, আমি একটা সিস্টেমের মধ্যে বললাম কন্টেনারের মধ্যে একটা লিকুইড আছে। আমি সাপোজ এটাকে ধরো ওয়াটার বলি, যে ধরো এটা আমরা একটা লিকুইড নিয়েছি, লিকুইডটা সাপোজ ওয়াটার। এ দেখো এর ওপরে কিন্তু আমার এয়ার আছে,
আর তলায় দেখো লিকুইড, লিকুইড ওয়াটার দেখো লিকুইড এয়ার ইন্টারফেসে দেখো একটা পৃষ্ঠ আছে, তাহলে এটাকে আমরা লিকুইড সারফেস বলি, লিকুইড সারফেস, তরলের পৃষ্ঠ। এবার দেখো তো আমি এখানে দুটো অণু কনসিডার করলাম, ধরো এই একটা লিকুইড পার্টিকেল, এটাকে দেখো আমি একটা বাল্ক অণু বা বাল্ক মলিকুল বললাম, যেটা তরল মধ্যস্থ একটা অণু। কি হয়, এই অণুটা চারিদিকে দেখো ভিন্ন একই রকম অন্য তরল অণু আছে, মানে ওয়াটারের চারদিকে তো ওয়াটার মলিকুলই থাকবে, তাহলে এই অণুগুলোর মধ্যে দেখো একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। ঠিক সিমিলারলি এই দিকে একটা অণুর সঙ্গে এই দিকেও দেখো একটা অণুর আকর্ষণ, এই আকর্ষণ, এই আকর্ষণ, দেখো প্রত্যেকটা আকর্ষণ দেখো ম্যাগনিটিউড সমান হওয়ার জন্য এবং পরস্পর বিপরীতমুখী হওয়ার একে অপরকে ক্যান্সেল করে। তাই এই বাল্ক কোনো মলিকুল কোনো নিট লব্ধ ফোর্স বা নিট রেজাল্ট্যান্ট ফোর্স অনুভব করে না। কিন্তু ধরো আমি একটা লিকুইড সারফেসে একটা মলিকুলকে কনসিডার করলাম, এর দেখো এই দিকে মলিকুলটার সঙ্গে এই দিকের মলিকুলে দেখো ক্যান্সেল আউট করছে, কিন্তু এই অ্যাট্রাকশন বা এই অ্যাট্রাকশন গুলো যেগুলো আছে, এই অ্যাট্রাক্টর উপরে তো এয়ার, উপরে দেখো এয়ার ফেজ গ্যাস ফেজ যে পার্টিকেল গুলো অনেক দূরে দূরে থাকে, তাই এখানে অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড দেখো খুব কম। তাই এখানে কিন্তু দেখো উপরে নিচের দিকে ফোর্স গুলোকে উপরের দিকে ফোর্স থাকে না বলে এরা ক্যান্সেল আউট হতে পারছে না। তাই এর জন্য কি হয়, সারফেস পার্টিকেলটা দেখো একটা ডাউনওয়ার্ড ফোর্স রেজাল্ট্যান্ট ফোর্স অনুভব করে। এই যে তরল পৃষ্ঠের কোনো অণু তরলের অভ্যন্তরে তরল পৃষ্ঠের ঠিক লম্ব দিকে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বল অনুভব করে সেটাকে আমরা তরলের পৃষ্ঠ টান বলে থাকি। তাহলে বাংলা বললে কি বলবো, দেখো তো যে তরলের অভ্যন্তরে কোনো একটা তরল অণু তার চারিদিকে একই রকম তরল অণু দ্বারা আবদ্ধ থাকায় এবং প্রত্যেকটা তরলের সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকায় each attractive force balance another force. So in bulk system no molecule feel any resultant force, কোনো resultant force feel করছে না। তাই তরলের অভ্যন্তরে এই সারফেস টেনশন বা পৃষ্ঠের মান শূন্য হয়, বাট অ্যাট দ্য সারফেস লিকুইড সারফেস কি হয় যে সেখানে লিকুইড সারফেসে একটা পার্টিকেল দেখো তার অভ্যন্তরে মলিকুলগুলোর সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার জন্য তরলের অভ্যন্তরে একটা নিট রেজাল্ট্যান্ট ফোর্স ফিল করছে, কারণ আপার ডিরেকশনে উপর দিকে কোনো পার্টিকেল নেই, তাই এটাকে ব্যালেন্স করতে পারে না। এই জন্য কি হয় যে তরল অভ্যন্তরের দিকে একটা নিট রেজাল্ট্যান্ট ফোর্স ফিল করে, এটাকেই আমরা তরলের পৃষ্ঠ টান বলে থাকি। এই যে দেখো না যে এই অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড যত বেশি হবে, মানে এই ফোর্সের ম্যাগনিটিউড দেখো যত বেড়ে যায় বা এটাও দেখো যত বাড়ে এটাও যত বাড়ে, এই ফোর্সের ম্যাগনিটিউড দেখো তত বাড়ে। তার মানে বলতে পারি দ্য ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকশন যত ইনক্রিজ করে সারফেস টেনশনের মানটাও কিনা তত ইনক্রিজ করে করে যায়, মানে এটা একটা প্রপোর্শনালিটি সম্পর্ক বলতে পারি। বুঝতে পারলে আমি কি বললাম? ওকে, তাহলে যেগুলো বললাম সেগুলো এবার একটু নোট করবো, ঠিক আছে? এটা বলছি কিনা, ছবি আঁকা হয়েছে? ওকে, একে না হলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, দেখো তো আমি এখন কি বলতে পারি, আমি দুটো মলিকুল কনসিডার করেছি, একটা বাল্কে একটা সারফেসে। ইন বাল্ক সিস্টেম আমি কি বলতে পারি, ইন বাল্ক সিস্টেম সেখানে দেখো সিমিলার কাইন্ড অফ মলিকুল তার চারিদিকে দেখো আছে এবং ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকশন এটা সেম কিন্তু অপোজিট ডিরেকশন টু ইচ আদার। ইন বাল্ক সিস্টেম due to the presence of
of similar kind molecule. Similar kind molecule. Due to the presence of similar kind molecule, the magnitude of attraction, এটা কি হবে? এটা দেখো সেম হবে, attraction is same, কিন্তু ডিরেকশনটা দেখো অপোজিট টু ইচ আদার, বাট ডিরেকশন is opposite. Direction is opposite to each other. তাই কি হয়? তাই দেখো কোনো রেজাল্টেন্ট ফোর্স থাকে না, কারণ একে অপরকে ক্যান্সেল করে। সো দেয়ার উইল হ্যাভ no resultant force. এই জন্য কি হয়, বাল্ক সিস্টেমে কোনো সারফেস টেনশন প্রপার্টি অ্যারাইজ করে না। Thus, in bulk system কি হয়, there will have no surface tension. কোনো সারফেস টেনশন দেখো নেই। তাহলে এইটা আন্ডারলাইন যে নো রেজাল্টেন্ট ফোর্স, তাই বাল্ক সিস্টেমে কোনো সারফেস টেনশন থাকে না। ওকে, বলুন। ওকে, হ্যাঁ স্যার। কিন্তু সারফেস পার্টিকেলের ক্ষেত্রে কি হবে, নেক্সট প্যারায় লিখছি দেখো, বাট ইন সারফেস পার্টিকেল সেই সারফেস পার্টিকেলের ক্ষেত্রে দেখো কি হয়, একটা নিট রেজাল্টেন্ট ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স থাকে। there will have a neat resultant downward force, একটা নিট রেজাল্টেন্ট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করে। এই কারণের জন্য সারফেস টেনশন প্রপার্টি অ্যারাইজ করে। ফর দিস রিজন surface tension property arises. Surface tension property arises. তাই বলা হয় সারফেস টেনশন হচ্ছে একটা সারফেস প্রপার্টি অফ লিকুইড, নট এ বাল্ক প্রপার্টি, এই কথাটা উল্লেখ করা হয়। সো সারফেস টেনশন কারণ এটা সারফেসে দেখা যায়। সো সারফেস টেনশন ইজ এ সারফেস প্রপার্টি। সারফেস টেনশন ইজ এ সারফেস প্রপার্টি of liquid, surface property of liquid, but not কি বলবো, but not a bulk property. একটা বাল্ক প্রপার্টি মানে সমস্ত জায়গায় কিন্তু সারফেস টেনশনের মান পাবে না, এর বাল্ক প্রপার্টি নয়, শুধুমাত্র সারফেসই একমাত্র এই প্রপার্টিটা অ্যারাইজ করে। সারফেস টেনশন ইজ এ সারফেস প্রপার্টি, নট এ বাল্ক প্রপার্টি। ওকে,
তোমার ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখো তো, যত দেখো ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড যত ইনক্রিজ করবে, নিট রেজাল্টেন্ট ডাউনওয়ার্ড ফোর্সের মানও দেখো তত ইনক্রিজ করে। তাই সারফেস টেনশনের মানও দেখো ইনক্রিজ করে করে যায়। মানে একটা প্রপোর্শনালিটি সম্পর্ক আমি বলতে পারি। as the magnitude of as the magnitude of intermolecular attractive force, ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার, এই তোমাদের এই যে পরীক্ষা দেরি হচ্ছে না, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা বিশাল ভারী জিনিস কিন্তু। কারণ তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র, তাদের যারা সিনিয়র মানে যারা এখন থার্ড ইয়ারে পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই দেখো কালকে থেকে ওদের ফিফথ সেমিস্টার পরীক্ষা শুরু হবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হতে হতে ওদের নভেম্বর মাস লেগে গেছিল। ওদের আমি ক্লাস শুরু করেছিলাম নভেম্বরের লাস্ট উইকে, মানে 29শে নভেম্বর থেকে ক্লাস শুরু করেছিলাম। ডিসেম্বর মাসটা পুরো পেয়েছি, জানুয়ারি পুরো পেয়েছি, ফেব্রুয়ারি পুরোটা পেয়েছি। কালকে 10 তারিখ থেকে পরীক্ষা, মানে 3 মাস পুরোপুরি পাওয়ার পর ওদের গোটা একটা মানে সেমের পরীক্ষা হচ্ছে। তাহলে 3 মাসের মধ্যে কিন্তু দেখো পরেই পরীক্ষা নিয়ে গেল, যেটা 6 মাসে হওয়ার কথা। এবার আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে গেছে, আমি এই 16 বছর পড়াচ্ছি, প্রত্যেকটা সেমের আমি সিলেবাস কভার করতে পেরেছিলাম, একদম এইটাই ব্যতিক্রমী হয়ে গেল। মানে এত বড় সিলেবাসটাকে কভার করতে আমার 9 করে 35 থেকে 40টা ক্লাস লাগার কথা। আমি ওদের কালকে আজকে পরীক্ষা শেষ হয়েছে, কালকে থেকেই পড়ানো শুরু করেছিলাম। আমি জানি যে ওদের লেটে চলছে, ওদের কোনো একটা সময় এরকম কাণ্ড কারখানা ঘটাবে। তাই আমি আজকে পরীক্ষা শেষ করেছি 4th সেম, কালকে থেকে 5th সেমে ক্লাস শুরু করেছিলাম। ওরা আমাকে বলেছিল স্যার এরকম করে পড়াচ্ছেন, আমি সময় দিলে ভালো হতো। অনেকে বলছিল যে আমি বলে আমি পারবো না শেষ করতে। তা তো শেষ রক্ষা হলো না, আমি শেষ করতে পারিনি। 30খানা ক্লাস নিয়েছি, 30টা ক্লাস নিয়ে এখনো পর্যন্ত কলয়েড চ্যাপ্টারটা পুরো পড়াতেই পারিনি। আর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের 9 করে 6-7টা ক্লাস নিলে ভালো হতো। 3টে ক্লাস করতে পেরেছি আর ক্লাস করতে পারিনি। মানে এই অবস্থা। এবং তোমাদেরও কিন্তু ওই একই পথে হাঁটছে, কোনো এক সময় দেখবে ওই খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেবে। সেটা সেকেন্ড সেমি, ফার্স্ট সেমি, সেকেন্ড সেমির মধ্যে হতে পারে, আবার পরে কোনো একটা সময় হতে পারে। মানে আলটিমেটলি আর যাই হোক 3 বছরের মধ্যে কিন্তু যারা 3 ইয়ার আছে তাদের কিন্তু বার করতে হবে। এই 3 ইয়ার বার করার জন্য ওই 6 নম্বর সেম দেখবে ঠিক এক্স্যাক্টলি তোমার 3 বছরের মাথা দিয়ে পরীক্ষা হচ্ছে। তাই কোনো একটা সময় দেখে চেপে দেবে, যেমন এবারে এই 5th সেম ছেলেদের হচ্ছে। মানে ওরা বুঝতেই পারছে না যে কোনটা ছেড়ে কোনটা পড়বো না পড়বো। ফিজিক্যাল কেমিস্ট্রি এত বড় সিলেবাস তোমাদের এই 5th সেমিস্টারে আছে, কি আর করা যাবে। যাকে ওই জন্য তোমরা একটু রেগুলার মানে আপডেট থাকবে বা পড়াগুলো রেডি রাখবে, কারণ তোমাদেরও কিন্তু এই ঘটনাগুলোই ঘটবে। কিন্তু তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ তারা ঠিকঠাক ট্র্যাকে যাচ্ছে। তাদের থার্ড সেম পরীক্ষা হয়ে গেছে, কবে পরীক্ষা হবে, কোয়ালিটি 4th সেম স্টার্টও হয়ে গেছে। যাকে চলো দেখো এখানে কি বলছিলাম, অ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স, এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স যত ইনক্রিজ করে, increases the need downward resultant force এটাও দেখো increases। তাই দেখো তাই সারফেস টেনশনের মানও দেখো ইনক্রিজ করে যায়। as the value of surface tension এটা will also increases. The value of surface tension will also increases. Okay, ঠিক আছে। এই তো
বলে বলবে। হয়ে গেছে স্যার। নেক্সট আসছি, দেখো তো এই যে সারফেস যে পার্টিকেলটা ছিল, সে দেখো সে একটা একটা নিচের দিকে একটা লব্ধ বল একটা সে অনুভব করছে। এর জন্য কি হয়, এই জন্য সারফেস পার্টিকেলটা সে সারফেস ত্যাগ করে লিকুইড অভ্যন্তরে যেতে চায়। এই জন্য লিকুইড সারফেসে মিনিমাম নাম্বার অফ পার্টিকেল থাকে। তাই লিকুইডে দেখো কম সংখ্যক পার্টিকেল থাকলে তাহলে কি হবে গো, তার সারফেস এরিয়াটা মিনিমাম হবে। এই জন্য কি হয় যে সারফেস এরিয়াটা মিনিমাম হওয়ার চেষ্টা করে। একটা দেখো বিভিন্ন একটা নির্দিষ্ট আয়তনের যদি লিকুইড নিই, তার বিভিন্ন ভিন্ন শেপ করলে সব থেকে গোলাকার আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম হয়। তাই যেহেতু সারফেস টেনশন প্রপার্টির জন্য প্রত্যেকটা সারফেস পার্টিকেল সারফেস লিফট করে তারা বাল্কে যেতে চায়, তাই সারফেস এরিয়া মিনিমাইজ করার চেষ্টা করে। তাই দেখো কি হয়, যে কোনো সারফেসটা সবসময় মিনিমাম হতে গেলে দেখো তাকে স্ফেরিক্যাল বা গোলাকার হতে হয়। এই জন্য দেখবে বৃষ্টির ফোঁটা রেনড্রপ দেখবে গোলাকার আকৃতির হয়। তার কারণে কি, গোলাকার আকৃতির উপরিতলের ক্ষেত্রফলটা সব থেকে কম। তাহলে এইগুলো কিন্তু সব আসছে সারফেস টেনশন প্রপার্টির জন্য। তাহলে কি বলতে পারি, নেক্সট প্যারা এসো, ডিউ টু দ্য প্রেজেন্স অফ, আমি ডেফিনেশন গুলো আসছি লিখবো, যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ সারফেস টেনশন, ইচ সারফেস পার্টিকেল, প্রত্যেকটা সারফেস পার্টিকেলের কি টেন্ডেন্সি থাকে, ইচ সারফেস পার্টিকেল has a tendency, কি টেন্ডেন্সি আছে, has a tendency to leave, ত্যাগ করা, to leave the surface। তার কারণ কি, তারা দেখো ভিতরের দিকে একটা বল অনুভব করছে, leave the surface and goes to বাল্কে যেতে চায়। তাই সারফেসে মিনিমাম সংখ্যক পার্টিকেল থাকে। সো দ্য সারফেস কন্টেন, এটা সারফেস লিখেছি, হ্যাঁ, সো দ্য সারফেস কন্টেন মিনিমাম নাম্বার অফ পার্টিকেল, সারফেস কন্টেন মিনিমাম নাম্বার অফ পার্টিকেলস। দেখো মিনিমাম নাম্বার অফ পার্টিকেলস থাকার জন্য কি হয়, সারফেস এরিয়াটাও মিনিমাম হয়। ফর দিস রিজন কি বলতে পারি, যে সারফেস এরিয়া অফ লিকুইড হ্যাজ এ মিনিমাম ভ্যালু। সারফেস এরিয়া of liquid has minimum value। আমি কি ঠিক বলছি দেখো তো? তাহলে এইগুলো কিন্তু কেন বলে প্রশ্ন করে, তাহলে দেখো যে সারফেস এরিয়ার মান মিনিমাম হয়। ওকে, ঠিক আছে। এই ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার দেখো আমি একটা নির্দিষ্ট আয়তনের লিকুইডকে আমি ভিন্ন ভিন্ন দেখো শেপ দিতে পারি। যেমন দেখো আমি গোলাকার শেপ দিলাম, তুমি বর্গক্ষেত্র দিতে পারো,
বা দেখো ওই একই আয়তনে তুমি আয়তক্ষেত্র তৈরি করতে পারো। দেখা যায় কি না নির্দিষ্ট আয়তনে লিকুইডের ক্ষেত্রে এই যদি গোলাকার করা হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম হয়। তাহলে কি বলতে পারি, ফর এ ফিক্সড ভলিউম অফ লিকুইড, ফর এ fixed volume of liquid, নির্দিষ্ট আয়তন লিকুইডে the spherical shape has minimum surface area compared to any other shape. The fixed volume liquid, the spherical shape, SPHERICAL, spherical shape has minimum surface area। এই সারফেস এরিয়া কথা দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেখো 4πr², আমরা জানি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr, যে আর যদি রেডিয়াস হয় তাহলে হ্যাজ মিনিমাম সারফেস এরিয়া কম্পেয়ার টু এনি আদার শেপ। অন্যান্য শেপ অপেক্ষা স্ফেরিক্যাল শেপের দেখো সারফেস এরিয়া সব থেকে কম। তাই যেহেতু সারফেস টেনশন প্রপার্টির জন্য প্রত্যেকটা লিকুইডের কি টেন্ডেন্সি আছে, সারফেস এরিয়া মিনিমাইজ করা একটা টেন্ডেন্সি দেখায়। এই জন্য রেন ড্রপ, বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতির হয়। তাহলে বলতে পারি ডিউ টু সারফেস টেনশন, each liquid has a tendency, প্রত্যেকটা লিকুইডের has a tendency to minimize its surface area, তাই কি হয়, রেন ড্রপ, বৃষ্টির ফোঁটা, রেন ড্রপ হ্যাজ স্ফেরিক্যাল শেপ। এর দেখো শেপটা আমরা স্ফেরিক্যাল পাই। এটাই পরীক্ষায় কোশ্চেন করে যে বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতির হয় কেন, 2 নম্বরে কোশ্চেন। ওকে, raindrop has দেখো spherical shape। এটা যেমন একটা ঘটনা বললাম, একই রকম ভাবে দেখো আর একটা ঘটনা আমি বলতে পারি যে কচু পাতার উপর দেখেছো যখন বৃষ্টি পড়ে, কচু পাতার উপর দেখবে টুকরো টুকরো দেখবে জলকণা থাকে, যেগুলোকে আমরা ওয়াটার ড্রপলেট বললাম। আর এইগুলো বলছি দেখো ছোট ছোট একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দেখো ওয়াটার ড্রপলেট। এগুলো কি, যে ড্রপলেট, জলকণা। এই ওয়াটার ড্রপলেট গুলো দেখবে একটার পর একটা মিশে দেখবে একটা বড় জলকণায় পরিণত হয়। এটা দেখবে আপনা আপনি হয়, মানে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বা এটা দেখো একটা স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এইটা কেন হয় যে একাধিক, এটা দেখো একটা ওয়াটার ড্রপে পরিণত হলো, তাহলে ড্রপলেট থেকে আমরা ড্রপ। তাহলে এইটা কেন হয়, যে ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক জলকণার উপরিতলের ক্ষেত্রফলের সমষ্টি, ওটা যখন একটা জলবিন্দুতে পরিণত হচ্ছে তার উপরিতলের ক্ষেত্রফলের মান অপেক্ষা অনেক বেশি, মানে বাঁ দিকটা বেশি ডান দিকটা কম। তাই সারফেস টেনশন প্রপার্টির জন্য যেহেতু প্রত্যেকটা লিকুইড তার সারফেস এরিয়া মিনিমাইজ করার চেষ্টা করে, এই জন্য মেনি ড্রপলেটস স্পন্টেনিয়াসলি এটা মার্চ করে একটা লার্জ ড্রপে পরিণত হয়। বুঝলে? তাহলে কেন বলতে পারি টু মিনিমাইজ সারফেস এরিয়া
to minimize surface area, many একাধিক many small water droplet এটা spontaneously, এটা স্বতঃস্ফূর্ত করে লিখতে হবে, spontaneously converted to বা মার্চ বলতে পারো, converted or merge converted to converted to a large drop, একটা লার্জ ড্রপের দেখো রূপান্তর হচ্ছে। তাহলে এটা মনে রাখো যে স্পন্টেনিয়াস প্রসেস যদি হয় সেখান থেকে দেখবে এনার্জি রিলিজ করে, যেমন দেখো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, গরম জল ঠান্ডা হয়ে যায়, এটা এনার্জি রিলিজ, একটা এক্সোথার্মিক প্রসেস, এই যে এই কথাটা এনার্জি রিলিজ করে। তাহলে এর যদি বিপরীত প্রক্রিয়া আমি করি, মানে আমি দেখো একটা ড্রপকে যদি একাধিক ক্ষুদ্র জল কণায় পরিণত করতে হয়, তোমাকে ড্রপটাকে ছুরি দিয়ে কাটতে হবে, কেটে দেখবে তোমাকে ড্রপলেটে পরিণত, মানে কি তোমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। এটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে একটা স্পন্টেনিয়াস হলে তার বিপরীত প্রক্রিয়াটা অতি অবশ্যই অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়। তাহলে এটা দেখো আমরা নন স্পন্টেনিয়াস প্রসেস, মানে এখানে এনার্জি লাগে, এনার্জি রিকোয়ার্ড। ওকে, তাহলে এই যে প্রপার্টি গুলো, এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু সারফেস টেনশনের জন্য অ্যারাইজ করে, ঠিক আছে? বলবে বলো বলছি এই যে রেড ড্রপের ক্ষেত্রে কোহেসিভ ফোর্স আর অ্যাডিসিভ ফোর্সের কেসগুলো আছে না? হ্যাঁ, ওখানে রেন ড্রপের ক্ষেত্রে কোহেসিভ ফোর্সটা খুব স্ট্রং। কোহেসিভ ফোর্স, অ্যাডিসিভ ফোর্স কি বলবো পরে ক্লাসে বলবো, হ্যাঁ বলবো। এখন ওগুলো ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি না, তার কারণ ওগুলোকে আমি আর বলিনি তো, ওটা ইউজ করছি না। কোহেসিভ ফোর্স হচ্ছে একই রকম মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সকে বলা হয় কোহেসিভ ফোর্স, আর ভিন্ন মলিকুলের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সকে বলা হয় অ্যাডিসিভ ফোর্স। তার এখানে রেন ড্রপের ক্ষেত্রে সারফেস এরিয়া মিনিমাইজ হচ্ছে, এটা বলতে পারি ওয়াটার ইন্টারাকশন মানে কোহেসিভ ইন্টারাকশনটা মাচ স্ট্রঙ্গার। তাই দেখো কি হয় যে, বলো কি বলছো? আমি শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। আমি শুনতে পারিনি বাবা, শুনতে পারিনি, কি বললে বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো দেখো তোমাদের এক্সাম্পল সারফেস টেনশনে সলভ হয়েছে এই পর্যন্ত। তাহলে নেক্সট আসছি আমি, এই যে এতক্ষণ ধরে সারফেস টেনশন বারবার বলছি, এই পৃষ্ঠটান বা সারফেস টেনশন এর ডেফিনেশন কি? দেখো এটাকে এই গামা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, গামা, GAMMA, এটা স্মল গামা। দেখো এটাকে আমরা কিভাবে ডেফিনেশন দেবো? ডেফিনেশন তাহলে কি হবে? দেখো আমি এখানে একটা পিকচার দেখাচ্ছি, যে এইটা দেখো একটা লিকুইড সারফেস, এইটা কি লিকুইড সারফেস। এটাকে দেখো আমি এরকম ভাবেও বলতে পারি যে এটা দেখো কি উপরে আছে এয়ার, তলায় আছে লিকুইড, তাই এইটাকে আমরা এয়ার ওয়াটার বা এয়ার লিকুইড ইন্টারফেসও বলতে পারি। এটা কি? এটা দেখো আমরা এয়ার লিকুইড ইন্টারফেস, কারণ একদিকে ওয়াটার লিকুইড, একদিকে এয়ার আছে। এই এয়ার লিকুইড ইন্টারফেসে কোনো একটা পার্টিকেল
দেখো এই পার্টিকেলটা সারফেসের সাথে লম্ব দিকে, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সারফেসের সঙ্গে লম্ব দিকে। সারফেস থেকে 1 সেমি লিকুইড অভ্যন্তরে যে ফোর্স অনুভূত হয় সেটা কি আমরা দেখো এরকম ভাবে সারফেস টেনশন বলে থাকি। অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দেওয়ার সময় এই রকমের একটা পিকচার ড্র করে, কি বলতো? আমি দেখো এটাকে বললাম একটা লিকুইড সারফেস। এই লিকুইড সারফেসের উপর দেখো একটা কাল্পনিক একটা লাইন ড্র করেছি। এই লাইনটার উভয় দিকে, এই দিকে হোক বা এই দিকে হোক, দেখো লাইনটার উভয় দিকে 1 সেমি দূরত্বে, মানে এটা দেখো 1 সেমি, মানে আমি এটা লিকুইড সারফেসের কথা বলছি। লিকুইড সারফেসের উপর একটা কাল্পনিক রেখা অঙ্কন করলে সেই রেখার উভয় দিকে, রেখার থেকে 1 সেমি দূরত্বে যে দেখো ফোর্স, সেটা কি আমরা সারফেস টেনশন বলি। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা লিকুইড সারফেস বলেছি। এটা কি মানে তুমি যেমন একটা গ্লাসে জল আছে, উপর থেকে তাকালে কি হয়, দেখো একটা গোল একটা সারফেস পাই না, তাহলে এইটা হচ্ছে একটা লিকুইড সারফেস। সেই সারফেসের উপর দেখো একটা ইমাজিনারি লাইন ড্র করলাম, করে তার দেখো উভয় দিকে যে ফোর্স সেটাকে আমরা বলছি। তাহলে এটা দেখো লিকুইড আমি সারফেস ড্র করেছি। তাহলে ডেফিনেশনটা কিরকম ভাবে দেব? সারফেস টেনশনের ডেফিনেশনটা লিখতে গেলে দেখা যাবে আমি দুরকম ভাবে ডেফিনেশন দিতে পারি। একটা ডেফিনেশন দেখো বলছি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, it is defined as the force আমি সিজিএস এর বললাম in times, ওকে, অ্যাক্টিং, কোথায় অ্যাক্ট করছে, অ্যাক্টিং at right angle, লম্ব দিকে, অ্যাক্টিং at right angle to the surface of a liquid, to the surface of a liquid, surface of a liquid along 1 centimeter, along 1 centimeter, along 1 centimeter length, ঠিক আছে, of an imaginary line, imaginary line drawn in the surface, drawn in the free surface বলে আর ভালো হয়, in the free surface tangentially to it, tangentially, TIA, tangentially স্পর্শ বরাবর to it, ঠিক আছে। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা এক প্রকার দেখো ফোর্স অ্যাক্ট করছে at right angle to the surface of a liquid 1 সেন্টিমিটার লেন্থে। আমি একটা ইমাজিনারি লাইন ড্র করেছি ফ্রি সারফেসে ট্যানজেনশিয়ালি, সেটা কি আমরা সারফেস টেনশন বলবো। দেখো ঠিক আছে, স্যার হয়েছে, বলো বলো। বলছি স্যার 90 ডিগ্রির ব্যাপারটা মানে কি বললেন আর একবার বলে দিন, আমার নেটটা একটু কেটে গিয়েছিল। 90 ডিগ্রি আমি এই পিকচারে দেখো না, দেখে না পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে যে লিকুইড সারফেস নিয়ে দেখো, ভাবো যে গ্লাসে জল আছে, তাহলে উপরে একটা লিকুইড সারফেস আছে, সেই সারফেসের একটা পার্টিকেল কি হলো, দেখো উপরের দিকে যেহেতু এয়ার, সেখানে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, কিন্তু ওই পার্টিকেলটা তার তলাতে দেখো যে জলের অণুগুলো আছে তাদের সঙ্গে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ বলের জন্য সে তরল অভ্যন্তরের দিকে একটা দেখো একটা নিট আকর্ষণ বল অনুভব করছে।
তাহলে এই যে তরল সারফেসের সঙ্গে সে আকর্ষণ বলটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো কাজ করছে, তাই না? এটা বললাম, এই যে এই পিকচারটা, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, আর কারো কিছু? তাহলে এইটা হলো দেখো সারফেস টেনশনের ডেফিনেশন। নেক্সট এখান থেকে তাহলে ইউনিট কি হবে, একক কি বলতে পারি? দেখো আমরা সিজিএস সিস্টেমে এর ইউনিট কি? সিজিএস সিস্টেমে দেখো গামা হচ্ছে একটা ফোর্স মানে টাইম, একক লেন্থে, ইউনিট লেন্থে 1 সেন্টিমিটার লেন্থে, ডাইন পার সেকেন্ড। তাহলে এটাকে দেখো আমরা যে ডাইন সেন্টিমিটার ইনভার্স, বা এসআই সিস্টেমে এটাকে আমরা নিউটন পার মিটার আমি বলবো এম ইনভার্স। তাহলে মাত্রা কি হবে গো? ডাইমেনশন। দেখো ডাইমেনশন দেখো আমরা এরকম বলতে পারি, গামা দেখো তাহলে এখানে এই যে উপরে দেখো ডাইন আছে, তলায় সেন্টিমিটার আছে। ডাইনের মাত্রা দেখো এম এল টি টু দি পাওয়ার -2, আর সেমিটা হচ্ছে এল, তাহলে এম টি টু দি পাওয়ার -2। ওকে, ঠিক আছে। স্যার এবার এখানে দেখো তো, আমি এই যে দেখো একটা লিকুইড, হ্যাঁ বলো বলো বলো, কি বলছো বলো। স্যার বলছি এই যে লিকুইড বাঁ দিকে ছবিটাই 90 ডিগ্রিটা যে নিচের দিকে যেটা আছে ওইখানে শুধু নিচের দিকে সারফেসটা কাজ করবে, আর পাশের ছবিটায় গোল যখন লিকুইড সারফেস সেখানে কেউ ইমাজিনারি লাইনের দুই পাশেই সারফেস টেনশন কাজ করবে। অ্যাকচুয়ালি ডান দিকের যে পিকচারটা ড্র করা হয়েছে সেখানে কি দেখো তো যে লিকুইড সারফেসে একটা টেনশন বা দেখো একটা টান আছে, তাই না? টান অনুভব করছে, কেন অনুভব করছে? যে প্রত্যেকটা লিকুইড পার্টিকেল সারফেস ত্যাগ করে লিকুইড অভ্যন্তরে যেতে চাইছে, তাই লিকুইড সারফেসে সবথেকে মিনিমাম সংখ্যক পার্টিকেল থাকে, মলিকুল থাকে। তাই কি হয়, সেখানে একটা সবসময় একটা টেনশন বা টান একটা কাজ করে। সেই টানটাকে বোঝানোর জন্য আমি লাইন ড্র করেছি, তো সেই লাইনটার উভয় দিকে 1 সেমি দূরে সেই টানটার মান কত সেটা বোঝাচ্ছি, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ। এবার দেখো এই যে দেখো আমি এই যে এর দেখো উপরের দিকে বললাম যে এয়ার আছে, তলায় দেখো লিকুইড। তাহলে এই যে লিকুইড ওয়াটার বা লিকুইড এয়ার ইন্টারফেসে এখানে দেখো যে পার্টিকেলটা, সেই পার্টিকেলটা দেখো তলার দিকে লিকুইড আছে বলে এখানে দেখো আকর্ষণ বলের ম্যাগনিটিউডটা বেশি, দেখো অনেকটা বেশি ম্যাগনিটিউড, কিছু কোনো বড় করে দেখাচ্ছি। কিন্তু উপরের দিকে দেখো যেহেতু এয়ার আছে, এয়ারে পার্টিকেল গুলো অনেক দূরে দূরে থাকে বলে সেখানে আকর্ষণ বলের ম্যাগনিটিউড দেখো খুব নেই বললেই চলে, আমি খুব অল্প করে দেখালাম। তাই উপরের দিকে ফোর্সের ম্যাগনিটিউড দেখো কম, রেজাল্ট্যান্ট ফোর্স, কিন্তু নিচের দিকে দেখো ডাউনওয়ার্ড রেজাল্ট্যান্ট ফোর্সের ম্যাগনিটিউড অনেক বেশি। তার মানে এখানে একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করে। এই আনব্যালেন্সড ফোর্সটা খুব ইম্পর্টেন্ট, মানে এই আনব্যালেন্স ফোর্সের জন্যই আমরা সারফেস টেনশন প্রপার্টিটা পাই, যেটাকে আমরা গামা দিয়ে এক্সপ্রেস করি। এই গামাটাকে অনেক সময় আমরা বলি না যে গামাটা কার রেসপেক্টিভ, ও এয়ার এর রেসপেক্টিভ, এই জন্য এটাকে গামা সাফিক্স এল লেখে, মানে এয়ার লিকুইড ইন্টারফেসে কি বলবো যে অ্যাট দ্য সারফেস, সেখানে কি আছে যে অ্যাট দ্য সারফেস there will have an unbalanced unbalanced force. এই unbalanced ফোর্সটা খুব ইম্পর্টেন্ট, আনব্যালেন্সড ফোর্স আছে। তাই এই সারফেস টেনশনটাকে আমরা এক্সপ্রেস করি
উইথ রেসপেক্ট টু এয়ার, কারণ উপরে দেখো সবসময় এয়ার থাকে বলে। সো সারফেস টেনশন, সারফেস টেনশন এটা অফ এনি লিকুইড, যেমন আমরা বলি জলের সারফেস টেনশনের মান এত, এটা কিন্তু উইথ রেসপেক্ট টু এয়ার, এয়ারের সাপেক্ষে। বা বললাম মিথাইল অ্যালকোহলের সারফেস টেনশনের মান এত, এটা কিন্তু সবসময় এয়ারের সাপেক্ষে, কারণ উপরের দিকে এয়ার থাকে বলে, মানে ইন্টারফেসে এয়ার লিকুইড আছে তাই। সো সারফেস টেনশন অফ এনি লিকুইড, এটাকে ইজ এক্সপ্রেসড with respect to air, এয়ারের সাপেক্ষে বলা হয়। তাই অনেক সময় এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো গামা যে আমরা বলছি, এটা সামটাইমস রিটেন অ্যাজ, গামা সামটাইমস রিটেন অ্যাজ, এই গামা লিখে তলায় এখানে দেখো এয়ারটা, ওই এয়ার এখানে লিকুইডটা যদি স্পেসিফিক ওয়াটার না ওয়াটার বলবো, মিথাইল অ্যালকোহল না মিথাইল অ্যালকোহল বলবো, বা অনেক সময় এই গামা এর লিখে দেওয়া হয়, মানে এয়ার লিকুইড ইন্টারফেসে আনব্যালেন্স ফোর্সটাকে আমি বলছি, বা সিম্পলি আমরা এটাকে গামা দিয়েও প্রকাশ করি। গামা মানেই তোমাকে বুঝে নিতে হবে এয়ার লিকুইড ইন্টারফেসের কথা বলা হচ্ছে। ওকে স্যার বলো। স্যার বলছি তাহলে ওয়াটারের উপর যদি স্যার ধরুন এয়ার রাখা হয়েছে, তো এবার অয়েল আর ওয়াটার যে ইন্টারফেস, ওই যে তো ওখানে তো ওই সময় তো তাহলে ওয়াটারের সারফেস টেনশন অন্য আসবে, নর্মাল যেমন আসে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তুমি এক গ্লাস জল নিয়েছো, সেখানে দেখো ইন্টারফেসে এয়ার আছে, এয়ার আর ওয়াটার আছে, সেখানে যে আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউডটা থাকবে, মানে সারফেস টেনশনের মানটা যা পাবো, তুমি যদি উপরে একটু অয়েল ঢেলে দাও, সর্ষের তেল ঢেলে দিলে, সর্ষের তেলটা উপরে যাওয়ার পর একটা লেয়ার তৈরি করবে, তখন দেখো ওয়াটারের পরে কিন্তু অয়েল আছে, তাহলে সেই ইন্টারফেসটা কিন্তু অয়েল ওয়াটার ইন্টারফেস হলো। এই অয়েল ওয়াটার ইন্টারফেসে আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউড মাচ ডিফারেন্ট ফ্রম এয়ার ওয়াটার ইন্টারফেস, তাহলে সারফেস টেনশনের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবসময় তোমাকে ভাবতে হবে যে আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউড বাড়লো না কমলো। যদি বাড়ে তাহলে দেখো আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউড বাড়লে সারফেস টেনশনের মানটা বাড়বে। যদি আনব্যালেন্স ফোর্সের ম্যাগনিটিউড, তুমি বলো না যে তুমি গ্লাসে ওয়াটার নিয়েছো, ঠিক আছে, একটা সারফেস টেনশনের মান পাচ্ছ ওই সারফেস পার্টিকেলটার জন্য, তুমি ওই ওয়াটারটাকে ডিস্টার্ব না করে, মানে যেখানে মলিকুলগুলো বা পার্টিকেলগুলো ছিল সেখানেই আছে, উপর থেকে আস্তে আস্তে করে একই ওয়াটার ঢেলে দিয়ে আর একটা লেয়ার তৈরি করলে, তাহলে এতক্ষণ পর্যন্ত যে লিকুইড ওয়াটার মলিকুলটা সারফেসে ছিল সে তো আর সারফেসে নেই, সে তো এবার বাল্কে হয়ে গেছে, অভ্যন্তরে হয়ে গেছে। তাহলে ওই মলিকুলটা এখন কি কোনো আনব্যালেন্স ফোর্স ফিল করবে? না স্যার, ডেফিনেটলি করবে না। কেন করবে না? ওপর দিকেও যে ম্যাগনিটিউড, তলার দিকেও ম্যাগনিটিউড সেম, তাহলে দেখো তখন কিন্তু সেই ওয়াটার মলিকুলটার কোনো আনব্যালেন্স ফোর্স নেই, তাই সারফেস টেনশনের মানটা দেখো 0। ঠিক বলছি? হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ। নেক্সট এখানে একটা টার্ম আমরা পড়ি এই সারফেস টেনশনের সঙ্গে সঙ্গে, যে পৃষ্ঠ শক্তি কাকে বলা হয়। নেক্সট সাব হেডিং করো সারফেস এনার্জি, বা পৃষ্ঠ শক্তি কাকে বলে। দেখো তো আমি কি এটা এরকম বলতে পারি, এই যে দেখো একটু আগে যে পিকচারটা আমি ড্র করেছিলাম, এই যে ওয়াটার ড্রপলেট স্পন্টেনিয়াসলি দেখো একটা ওয়াটার ড্রপে পরিণত হয় তার সারফেস এরিয়া মিনিমাইজ করার জন্য, তাহলে এখানেও দেখো আমি সেম পিকচারটা আমি এখানে দেখালাম, যে ড্রপলেট থেকে দেখো ড্রপ পাচ্ছি। এখানে দেখো কি হয় যে সারফেস টেনশনের জন্য দেখো প্রত্যেকটা লিকুইডের তো একটা টেন্ডেন্সি থাকে তার সারফেস এরিয়া মিনিমাইজ করার, তাই কি হয় প্রত্যেকটা লিকুইডের মিনিমাম সারফেস এরিয়া আছে। এখন যদি আমি কোনো একটা লিকুইডের সারফেস এরিয়া 1 ইউনিট পরিমাণ বাড়াতে চাই বা সারফেস এরিয়া আমি ইনক্রিজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলো?
সারফেস এরিয়া বাড়াতে গেলে কি করতে হবে গো? একটা ধরো কিছু পরিমাণ কার্য করতে হবে। মানে এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে। যেমন দেখবে কামার শালায় কামার হাতুড়ি দিয়ে ঠুকে দেখবে লোহাকে একটা চ্যাপ্টা মতো আকার নিয়ে আসে। তাহলে এখানেও ঠিক সিমিলারলি দেখো, তুমি একটা ড্রপ তোমার কাছে আছে, তুমি একটা ড্রপকে যদি দুটো ড্রপে রূপান্তর করতে চাও, তোমাকে বাইরে যেয়ে কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে, কাটারি দিয়ে ড্রপটাকে কাটতে হবে, এটা দুটো ড্রপে করতে হবে, তাই তো? তাহলে এই যে কোনো একটা লিকুইডের সারফেস এরিয়া একক পরিমাণ বৃদ্ধি করতে বাইরে থেকে আমাকে যে পরিমাণ কার্য করতে হয় বা এনার্জি সাপ্লাই করতে হয়, সেটা কি আমরা ওই তরলের সারফেস এনার্জি বলে থাকি। তো কি বললাম এখানে? দেখো আমি এটা বললাম যে ডিউ টু সারফেস টেনশন ইজ, তাহলে এখানে দেখো এটা কি, due to surface tension each liquid has a tendency to minimize its surface area, the surface area minimize করার চেষ্টা করে। তাই কি হয়? So each liquid has minimum surface area, তাই তো? So each liquid has minimum surface area, তাই দেখো তাদের সারফেস এরিয়া মিনিমাম। এবার আমরা দেখো যদি সারফেস এরিয়া ইনক্রিজ করতে চাই, তাহলে বাইরে থেকে আমাকে শক্তি প্রয়োগ করতে হয়। So if we increase সারফেস এরিয়া, আমাকে যদি সারফেস এরিয়া ইনক্রিজ করতে, if we increase surface area, some energy must be required, দরকার, কিছু এনার্জি দেখো দরকার পড়ে। ইনক্রিজ সারফেস এরিয়া, এনার্জি মাস্ট বি রিকোয়ার্ড। এই যে অ্যামাউন্ট অফ এনার্জি দরকার পড়ে বা আমাকে কার্য করতে হয় এট এ নির্দিষ্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাকে সারফেস এরিয়া ইউনিট পরিমাণ বাড়ানোর জন্য, সেটা কি আমরা ওই তরলের সারফেস এনার্জি বলে থাকি। ধরো বললাম কোন একটা লিকুইডের সারফেস এরিয়া বললাম ধরো 50 সেন্টিমিটার স্কোয়ার, এই 50 থেকে 51 সেন্টিমিটার স্কোয়ার করতে গেলে আমাকে বাইরে থেকে যে পরিমাণ কার্য করতে হবে বা এনার্জি সাপ্লাই করতে হবে, সেটা কি আমরা ওই তরলের সারফেস এনার্জি বলবো। তাহলে কি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, or এটাকে দেখো ওয়ার্ক বলতে পারি, ওয়ার্ক নিডেড, তাই তো? কি জন্য? at a constant temperature, নির্দিষ্ট তাপমাত্রায়, at a constant temperature, in order to expand, কি জন্য? in order to expand the surface area of a liquid, in order to expand the surface of a liquid by unit area, একক ক্ষেত্রফল এক্সপ্যান্ড করতে হবে, ইউনিট এরিয়া, এটা কি দেখো ইজ কল্ড সারফেস এনার্জি। এটা কি দেখো আমরা সারফেস এনার্জি অফ দ্য লিকুইড বলবো। তাহলে এই যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড এ কনস্ট্যান্ট টেম্পারেচারে expand the surface of a liquid by unit area, সেটা কি আমরা সারফেস এনার্জি বলে থাকি। ওকে।
বলে বলবে। স্যার বলো। বলছি একটা এমনি বলছি মানে কোশ্চেনটা ভুল হতে পারে। বলছি এই যে এটা লিখলেন না, এই দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, এই যে এই প্যারাটা, এটা স্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে এটা মানে বলা যাবে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে কি করে কি কি আর কি বলছো বলো সেখানে। ওটাই বলছি, ওই ওই যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার তাহলে ডেল্টা ইউটা 0, ওরকম ভাবছিলাম, মানে হবে কি এরকম? কনস্ট্যান্ট টেম্পারেচার ডেল্টা ইউটা 0, এটা তো শুধুমাত্র আদর্শ সিস্টেমে হয় বাবা, রিয়েল সিস্টেমে তো হয় না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার, এখানে এখানে কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ অবশ্যই হবে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে সারফেস এনার্জির ইউনিট ইউনিট দেখো, সিজিএস সিস্টেমে ইউনিট কি হবে? সিজিএস সিস্টেম দেখো, আমরা এটা উপরে দেখো এনার্জি বলছি, তাহলে এটা আর, ইউনিট এরিয়া সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা আর দেখো আর পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই সিস্টেমের জন্য একই রকম ভাবে আমরা জুল জুল পার মিটার স্কোয়ার বলবো। মাত্রা কি? ডাইমেনশন, ডাইমেনশন মাত্রা। দেখো আমরা উপরে দেখো এনার্জি আছে, তলায় দেখো এরিয়া আছে। এনার্জি ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তলাতেও দেখো এরিয়া হচ্ছে এল স্কোয়ার, তাই এখান থেকে দেখো এম টি টু দি পাওয়ার -2 পাই। এইটা কার মাত্রা গো? দেখো এম টু দি পাওয়ার -2, আর আগেরটারও দেখো এম টু দি পাওয়ার -2 দেখো পেয়েছিলাম। তাই এখান থেকে এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, যে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি এর এককটা দেখো ভিন্ন ভিন্ন, কিন্তু যে ডাইমেনশন দেখো একই, তাই না? সো সারফেস টেনশন, surface tension and surface energy, surface tension and surface energy এটা কি আছে? have সেম ডাইমেনশন। এটা পরীক্ষায় প্রমাণ করো দিয়ে প্রশ্ন দেবে, ইউনিট লিখে বা ডেফিনেশন লিখে ইউনিট লিখে ডাইমেনশনটা বলতে হবে। have সেম ডাইমেনশন, ডাইমেনশনটা দেখো ব্যাকে লিখে দিলাম এম টি টু দি পাওয়ার -2, অলদো তাদের ইউনিটটা দেখো ডিফারেন্ট, অলদো the unit is different। এটা দেখাও যে বলে প্রশ্ন করে, show that surface tension, surface energy have same dimension, ইউনিটটা ডিফারেন্ট, এটা শো দ্যাট বলে প্রশ্ন করবে, দেখাও যে, শো দ্যাট কোশ্চেন। পারবে তো? হয়েছে? এই ঠিক আছে। হ্যাঁ স্যার।
এবার এই যে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি বলছি, এদের মধ্যে সম্পর্ক কি দেখবো। তাহলে নেক্সট সাবহেডিং করো রিলেশন বিটুইন সারফেস টেনশন, relation between surface tension and surface energy সারফেস টেনশনের সঙ্গে সারফেস এনার্জির সম্পর্ক কি দেখি। একটা ডেরিভেশন করবো এখানে ছোট্ট মতন একটা। দেখো আমি ডেরিভেশনটা করার জন্য একটা পিকচার ড্র করছি। ধরো এটা এরকম বললাম যে এখানে দেখো একটা পাতলা সোপ ক্রিম আছে। আমি এটাকে ধরো বলছি কি যে এই যে এ বি একটা পাতলা সোপ ক্রিম, সাবানের একটা দেখো পাতলা স্তর এ বি, যার লেন্থ দেখো এটা এল। ঠিক আছে, এই যে দেখো সোপ ক্রিমটা কনসিডার করলাম, এই সোপ ক্রিমের কি বৈশিষ্ট্য জানো। এর দেখো দু সাইডে, এদিকেও দেখো এয়ার আছে আর এই দিকেও দেখো এয়ার। সোপ ক্রিমের দেখো এই যে আমরা যে সাবানের যে বাবেল গুলো হয়, সে বাবেল গুলো দেখবে একটা পাতলা জলের স্তর, তার ভিতরের দিকেও দেখবে এয়ার থাকে, বাইরের দিকেও দেখো এয়ার থাকে। মানে আমরা দুটো এয়ার ওয়াটার ইন্টারফেস পাই। এই পাতলা যে স্তরটা দেখো, এই দিকে একটা এয়ার ওয়াটার ইন্টারফেস আর বাইরের দিকেও দেখো একটা এয়ার ওয়াটার ইন্টারফেস বলতে পারি, ঠিক তো? এই সব ঠিক আছে। বলবে ছবি দেখেছো? তাহলে আমি একটু কথা লিখি যেগুলো বলছি আমি। যে আমি একটা পাতলা সোপ ক্রিম কনসিডার করলাম, বা যেটাকে দেখো স্ট্রেচ করা আছে একটা তার দ্বারা, এরকম দ্বারা। যেমন আমরা ওই মেলাতে গিয়ে তারের মধ্যে, গোল তারের মধ্যে ফুঁ দিয়ে বাবেল তৈরি করি, এই যে ফুঁ দেওয়ার আগের মুহূর্তে সেই গোল রিং এর মধ্যে গিয়ে পাতলা সোপ ক্রিমটা থাকে। সেই সোপ ক্রিমটা দেখো সামনের দিকেও একটা এয়ার ইন্টারফেস, পিছন দিকেও দেখবে একটা এয়ার ওয়াটার ইন্টারফেস থাকে। তাহলে এখানে আমি এই কথা লিখছি যে কনসিডার এ থিন সোপ ক্রিম, এটা স্ট্রেচ করা আছে দেখো ওই তার দিয়ে, STRETCH, stretched on a wire frame। ঠিক আছে, ওয়্যার ফ্রেম কি আছে, এবং এর সঙ্গে একটা মুভেবল পিস্টন দেখো লাগানো আছে ওয়্যার ফ্রেম, যার মধ্যে দ্যাট হ্যাজ এ মুভেবল পিস্টন, একটা পিস্টন যে মুভ করতে পারে, একটা মুভেবল পিস্টন। এই মুভেবল পিস্টনটাকে দেখো আমি এখানে এই BC মার্ক করলাম, এটা একটা মুভেবল পিস্টন। একটা ওয়্যার ফ্রেমের সঙ্গে দেখো একটা মুভেবল পিস্টন, যেটাকে দেখো আমি এখানে BC বলছি। যার লেন্থ দেখো L। তাহলে এইরকম একটা ওয়্যার ফ্রেমে যেখানে একটা মুভেবল পিস্টন আছে, তার সেখানে একটা সোপ ক্রিম স্ট্রেচ অবস্থা দেখো আছে। এবার কি দেখো এই সোপ বাবেলটা দুটো ইন্টারফেস, তাই তো? যে যখন এই সোপ বাবেলটা এয়ারে থাকে তখন দুটো ইন্টারফেস থাকে। সোপ বাবেল has two interface when it is in air। যখন সোপ বাবেলটা এয়ারে থাকে তখন দুটো ইন্টারফেস থাকে। আমি ঠিক বলছি?